বিবেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার। শুরুতেই যেটা বলে শুরু করেছিলাম, তাহলে সত্যি সত্যি এতদিন ধরে চিৎকার করা, এতদিন ধরে প্রশ্ন তোলা, এতদিন ধরে চোখে চোখ রেখে সোজাসুজি প্রশ্ন করা দুর্নীতির বিষয়ে প্রশ্ন করা হচ্ছিল এতদিন ধরে। একই সঙ্গে প্রশ্ন উঠেছিল কোথাও সাধারণ মানুষের সুযোগ সুবিধা নিয়ে, প্রশ্ন উঠেছিল ওই চাকরি প্রার্থীদের জন্য যারা এখনো পর্যন্ত রাস্তায় বসে রয়েছেন, যাদের এখন অনেকের চাকরি হয়নি, যাদের চাকরি চুরি গিয়েছে, স্বপ্ন চুরি গিয়েছে। আর সেখান থেকে কোথাও তদন্ত যত এগিয়েছে, প্রসঙ্গত সমস্ত তদন্ত আদালতের নির্দেশে সেই তদন্ত যত এগিয়েছে, তত কোথাও আরো বেশি তথ্য সামনে এসছে। প্রশ্ন করেছি আমরা দুর্নীতি নিয়ে, প্রশ্ন করেছি আমরা গরু পাচার নিয়ে, প্রশ্ন করেছি আমরা চাকরি চুরি নিয়ে। কিন্তু আজকে সত্যি সত্যি অন্য কিছু ভাবারও সময় এসছে। এই প্রশ্ন করা যখন চলছে, যখন তদন্ত চলছে, যখন আদালতের নির্দেশে তদন্ত চলছে, যখন একটার পর একটা নোটিশ পাঠানো হচ্ছে, ঠিক সেই সময় কি রাজনীতির যারা কারবারি, তারা রাজনীতির ময়দানে নেমে পড়েছেন কোথাও নিজেদের স্বার্থ চরিতার্থ করতে। বাংলা একটা কথা আছে, ঘোলা জলে মাছ ধরা, অর্থাৎ যখন জল ঘোলা রয়েছে সেই সময়তে মাছ ধরে নাও। সত্যি ভাবতে বা বলতে অবাক লাগছে যে এই সময় দাঁড়িয়ে সত্যি যখন ন্যায় নিয়ে লড়াই করার সময়, সত্যি যখন স্পষ্টভাবে দুর্নীতির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার সময়, এবং যেটা মানছেন শাসক দলের একাংশ, সেই সময় কি কিছু শ্রেণীর মানুষ, কিছু অংশের মানুষ সত্যি সত্যি এই সময়তে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া খুব সহজে কাদা ছোড়াছুড়ির রাস্তায় হাঁটছেন। সত্যি কি তাই? আজকে অন্তত সাংবাদিক হিসেবে এই শো করার আগে এই প্রশ্নগুলো উঠছে আমার, কারণ এই প্রশ্নগুলো নিয়ে আমিও ভাবিত। যে বিষয় নিয়ে বাংলা সাধারণ মানুষের জেগে ওঠার কথা, জানি লড়াই করার কথা, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা, সেই জায়গাটা কিন্তু সবটা চলে আসছে রাজনীতির ময়দানে, সবটাই রাজনীতির ময়দানে। আর তাই কাদা ছোড়াছুড়িগুলো হচ্ছে বোধহয় কোথাও শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। যাকে খুশি, যখন খুশি, যেমন খুশি, যে কোনো বদনাম দিয়ে দেওয়া। না, আমরা আবারও বলছি, আমরা আদালতের নির্দেশে যে তদন্তগুলো চলছে সেই তদন্তের প্রেক্ষিতে কোনো রকম মন্তব্য করছি না, কিন্তু এর বাইরে রাজনীতির কারবারিরা যদি ঘোলার জলে মাছ ধরতে নামেন এবং যদি সাধারণ মানুষের স্বার্থ সেগুলোকে রাজনীতির ময়দানে, রাজনীতির দাঁড়িপাল্লায় তোল্যমূল্য করতে শুরু করেন, তাহলে কোথাও প্রশ্ন ওঠে। আর কথা দিয়েছিলাম সোজাসুজি প্রশ্ন করব শুরু থেকে, তাই সোজাসুজি প্রশ্নগুলো তুলতে বাধ্য হচ্ছি আজ। কি দেখলাম আজকে? হুঁশিয়ারি বনাম হুঙ্কার, বা বলা ভালো হুঁশিয়ারির পাল্টা জবাবও, স্পষ্ট, শান্ত, বিনম্র জবাব। সঙ্গে বিস্তর কাদা ছোড়াছুড়ি তো চলছেই, দুর্নীতির বিচার চলে গিয়েছে কোথাও পিছনের সারিতে, আর সামনে উঠে আসছে কেবল রাজনৈতিক দড়ি টানাটানি এবং কাদা ছোড়াছুড়ি। আমাদের নেতারা বোধহয় ভুলে যাচ্ছেন যে মানুষের চাকরি চুরি গিয়েছে, রাজ্যের কোটি কোটি নাগরিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, তাই এটা বিচারের দাবি তোলার সময় অবশ্যই দোষীদের শাস্তি দরকার। কিন্তু তা বলে কিছু প্রমাণ বা ভিত্তি ছাড়া কারোর বিরুদ্ধে কিছু বলে দিলাম, সেটা কি কাম্য? সেটা কি সমর্থনযোগ্য? তাতে শুধু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হয়, মূল ইস্যুটা কোথাও থেকে যায় পিছনের সারিতে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিশানায় রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কি বলেছেন সুকান্ত মজুমদার? সুকান্ত বলেছেন যে তৃণমূলে অনেক চোর, তালিকা লম্বা, কেউ ছাড় পাবে না। পার্থ গিয়েছে, কেষ্ট গিয়েছেন, অনুব্রত পার্থর চিকিৎসায় জেলে হাকিম দরকার, ফিরহাদকেও জেলে যেতে হবে। এই মন্তব্য করেছেন সুকান্ত বেশ কিছু জায়গায়, কখনো স্টেজের উপরে, মঞ্চের উপর, কখনো মঞ্চের বাইরে। এরই পাল্টাজ বিধানসভার বাইরে কোথাও তার জবাব দিলেন ফিরহাদ হাকিম। কি বলেন তিনি? তিনি বলেন যে আমার একটা সামাজিক সম্মান রয়েছে,
অসভ্যতম দেখে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মানুষ ঠিক করবে কে দোষী বা কে দোষী নয়। আইন আদালতের ওপরও ভরসা আছে, আইনের দরজায় প্রমাণ হবে কে দোষী কে দোষী নয়। কিন্তু তিনি কি অন্যায় করেছেন, কেন তার সম্মান নিয়ে টানাটানি চলছে? একদিকে হুঁশিয়ারি আর অন্যদিকে তার পাল্টা জবাব। দুজনেরই বক্তব্য শোনাবো, তারপর আসছি আজকের প্রশ্নে। শুনুন। আমি শুধু এটাই বলেছি যে দুজন খুব অসুস্থ হচ্ছে, কোনো হাকিমকে ভেতরে পাঠালে পরে আর তাদের অসুস্থতা এত হবে না, হাকিম ট্রিটমেন্ট করে ঠিক করে দেবে। তৃণমূলে একটা হাকিম আছে জানেন তো, নাম কি হাকিম? তাকে রেডি হতে বলুন, তাকে আমরা ভেতরে পাঠানোর ব্যবস্থা করবো। তারা বাইরের হসপিটালে আসতে হবে না, সেখানে হাকিম সাহেব তাদের ট্রিটমেন্ট করবে। আমরা রাজনীতি করি মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য, বিপদে পড়লে পাশে দাঁড়ানোর জন্য। কি এমন একটা অন্যায় করে ফেললাম যে আত্মসম্মানটা নষ্ট করে দিতে হবে? সব সময় একটা হেনস্থা, যেন মানে উদ্দেশ্য প্রকল্পিত। ভাবা, ববি হাকিম তৃণমূল করে মানেই ও অসাধু। আমি অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদের জন্য সারা জীবন লড়ব। নিশ্চিতভাবে জেলে যেতে ভয় লাগে না, কিন্তু সম্মান হানিতে নিশ্চিতভাবে ভয় লাগে। মানুষের চোখে অন্যায়, সে কোনোদিন ওই কাজ করিনি। তারপরেও এত কুৎসা, এত অভিসন্ধি, আমার ওপরে রাগ সুকান্ত বাবুদের, এর কারণ আমি বুঝতে পারি। সুকান্ত দা উদ্দেশ্যে বলি, উনি বিজেপির সভাপতি, দয়া করে বলে দেবেন যে কোন মামলায় আমাকে ফাঁসানো হবে। কারণ আপনি তো ভবিষ্যৎবাণী করছেন, আর এমন মনে হচ্ছে যেন আপনারা লিস্ট করে দিলে তবেই আমাদের বিরুদ্ধে অভিযান চলবে। আর কোন কনস্পিরেসিতে আমি ভিকটিম হব, সেটা যদি একটু আগে আপনি আমায় বলে দেন। দুই দলের হেভিওয়েট নেতার মন্তব্য এখন তোলপাড় গোটা বাংলা। আর এখানে একটা বড় প্রশ্ন উঠছে, তাহলে সত্যি সত্যি শুধুমাত্র অভিযোগ করার জন্য কি অভিযোগ করার খেলায় নেমে পড়েছেন রাজনীতির কারবারিরা, রাজনীতিবিদরা? যে নামগুলো কোথাও নেই, কোনো এই মুহূর্তে কোনো কমিটির রিপোর্টে নেই, বিচারকের গলায় নেই, কোনো রকম ইডি সিবিআই এর তাদের নোটিশে নেই, হঠাৎ করে সেই নাম নিয়ে টানাটানি কেন? কোন রকম ভিত্তি অথবা প্রমাণ ছাড়াই কারো সম্পর্কে কি যা খুশি বলা যায়? সুকান্তবাবু কিসের ভিত্তিতে বলেছেন যে ফিরহাদ হাকিম আগামী দিনে জেলে যাবেন? মনে রাখা দরকার যে রাজনীতি মানেই তো কারোর সম্মানহানি করা নয়। রাজনীতি করা হয় মানুষের জন্য, অবশ্যই মানুষের প্রতি অন্যায় করলে শাস্তির দাবি উঠবে, এবং সেটাও শাসক দলের অনেকেই মেনেছেন। প্রসঙ্গত ফিরহাদ হাকিম তিনি নিজে একাধিকবার বলেছেন, সাংবাদিক বৈঠক করে বলেছেন, এবং এদিনও তিনি বলেন যারা অন্যায় করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন যে তাদেরকে কোনো রকম সমর্থন করা হচ্ছে না। এর পাশাপাশি তিনি এটাও বলেন যে আইন আদালতের উপরও ভরসা রয়েছে, কিন্তু তার জন্য তো নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকবে, কিছু বলার আগে তার তো ভিত্তি থাকবে। এমনটা তো করা যায় না যে রাজনীতির জন্য কারোর ব্যক্তিগত আত্মসম্মানকে দুম করে আক্রমণ করা যায় কোনো রকম প্রমাণ ছাড়াই। এই প্রশ্ন উঠছে, এটাকে আর যাই হোক মানুষের জন্য রাজনীতি বলে কি? গোটা বিষয় নিয়ে এই মুহূর্তে তুঙ্গে রাজনৈতিক তরজাও। বিভিন্ন দলের রাজনীতিবিদরা, বিভিন্ন দলের নেতারা কি বলছেন এই বিষয়ে শুনবো। লিস্ট বিজেপি তৈরি করে না, লিস্ট গলি থেকে রাজপথ তৃণমূলই তৈরি করে দিচ্ছে। দিকে দিকে কান পাতুন তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মীরা এরপরে কে যাচ্ছে এই আলোচনায় ব্যস্ত আছে। বিজেপি এই আলোচনার মধ্যে নেই। আমরা চাই তদন্ত দ্রুত শেষ হোক, প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক, মানুষ অপরাধীদের চিনতে পারে। জানি না উনি শুভেন্দু কারা বলছেন না কেন? আমরা তো তৃণমূল এবং বিজেপি দুজনের নাম বলে বলছি। ওটা কি হাকিম নাম আছে বলে? ওটা বিজেপি হলে এরকম হয়, আর এরকম হয়। তো ওনার তো ওখানে নাম নিয়ে, ধর্ম নিয়ে, দল নিয়ে কোনো ভেদ করা উচিত নয়। অপরাধ অপরাধ, চোর চোর, তো আমি বলবো সবাইকে ধরতে হবে। সুকান্ত বাবুর অধিকার কি আছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
কাকে ধরবেন, কার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বা নেবেন না, সেইটা প্রকাশ্যে ঘোষণা করে দেওয়ার মতন জায়গা তাকে কে দিয়েছে? তিনি কি এইটারই প্রমাণ দিলেন না যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর সুতো বাঁধা আছে বিজেপির রাজ্য দপ্তর কিংবা কেন্দ্রীয় দপ্তরে? রাজনৈতিক চর্চা, রাজনৈতিক বক্তব্যগুলো শুনলাম এবং এই বক্তব্যগুলো থেকেই যে প্রশ্নগুলো উঠে আসছে সত্যি সত্যি সেই প্রশ্নগুলো করব। কারণ প্রথম দিন থেকে কোথাও বলেছিলাম যে সোজাসুজি প্রশ্ন করব, মানুষের স্বার্থে প্রশ্ন করব। আর যা মানুষের স্বার্থে উঠে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ তা নিয়েও প্রশ্ন করব। সময় এসেছে সেই প্রশ্নগুলো করার। একটা ছোট্ট প্রতিবেদন দেখে নেব আজ, সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদন আজকের ঘটনার প্রেক্ষিতে। তারপর অবশ্যই ফিরে আসবো আজকের প্রশ্নোত্তর, আজকের বিতর্কে। সঙ্গে থাকবেন। তৃণমূলের একটা হেকিম আছে, জানেন তো? নাম কি? কি হাকিম? তাকে রেডি হতে বলুন, তাকে আমরা ভেতরে পাঠানোর ব্যবস্থা করব। আর এমন মনে হচ্ছে যেন আপনারা লিস্ট করে দিলে তবেই আমাদের বিরুদ্ধে অভিযান চলবে। আর কোন কনস্পিরেসিতে আমি ভিকটিম হব সেটা যদি একটু আগে আপনি আমায় বলে দেন। প্রথম এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জালে, তার কয়েক সপ্তাহের মধ্যেই গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল। এসএসসি থেকে গরু পাচার মামলার তদন্তে তৎপর দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। আর এই প্রেক্ষাপটে রাজ্য রাজনীতিতে জল্পনা, এবার জালে ধরা পড়বে তৃণমূলের কোন হেভিওয়েট? সেই জল্পনা উস্কে দিয়ে তৃণমূলের দাপুটে নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম ভাসিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফিরহাদ কলকাতা পুরসভার মেয়রও। বিজেপি রাজ্য সভাপতির ইঙ্গিত, এবার জেলে যাবে তৃণমূলের এই প্রথম সারির নেতা। দুজন খুব অসুস্থ হচ্ছে, কোনো হাকিমকে ভেতরে পাঠালে পরে আর তাদের অসুস্থতা এত হবে না, হাকিম ট্রিটমেন্ট করে ঠিক করে দেবে। এর আগে নারদাকাণ্ডে জেলে যেতে হয় ফিরহাদ হাকিমকে, পরে অবশ্য জামিন পান। তার উদ্দেশ্যে বিজেপি রাজ্য সভাপতির জেল যাত্রার ইঙ্গিত প্রসঙ্গে পাল্টা জনপ্রতিনিধির মান সম্মান নিয়ে প্রশ্ন তুলেছেন ফিরহাদ। নিশ্চিতভাবে জেলে যেতে ভয় লাগে না, কিন্তু সম্মানহানিতে নিশ্চিতভাবে ভয় লাগে। দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছে বিজেপি। দুর্নীতির মাথা আসলে কালীঘাট, বারবার অভিযোগ করেছে গেরুয়া শিবির। এবার নিশানায় ফিরহাদ হাকিম, উল্টো দিকে আত্মপক্ষ সমর্থনে পাল্টা সুর চড়িয়েছেন রাজ্যের পুরমন্ত্রী। রিপাবলিক বাংলা। যেটা শুরুতেই বললাম যে নিঃসন্দেহে এগুলো নিয়ে পরপর অনেকগুলো প্রশ্ন উঠছে সত্যি সত্যি। তাহলে কি রাজনীতিতে কোথাও মানুষের জন্য প্রশ্ন করা, দুর্নীতি নিয়ে প্রশ্ন করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম যারা চাকরির জন্য রাস্তায় বসে রয়েছেন, প্রায় 520 দিন পার হতে চললো, তাদের জন্য প্রশ্ন করা, এই সব কিছুকে ছাপিয়ে কোথাও কি সত্যি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত সম্মানহানি? এই প্রসঙ্গগুলো যেখানে মাথা চাড়া দিচ্ছে, সেখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে এসছে। কি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে? আজ যখন বিধানসভায় ফিরহাদ হাকিমকে একটার পর একটা প্রশ্ন করা হচ্ছিল, সেই সময় প্রসঙ্গ ওঠে নারদা প্রসঙ্গ এবং সেই নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। নারদা প্রসঙ্গে এর আগেও বারবার করে কোথাও একদিকে যখন এই প্রসঙ্গ উঠেছিল তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট নেতা মন্ত্রীর বিরুদ্ধে, তখনও পাল্টা প্রসঙ্গ কোথাও গিয়েছিল, একই সঙ্গে সেই পাল্টা তীর কোথাও গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। অর্থাৎ এই একটাই জায়গা ছিল কোথাও, আমরা বলি না অঙ্কের সময় কমন ফ্যাক্টর যাকে ব্র্যাকেটের বাইরে রাখা যায়, সেই কমন ফ্যাক্টর ছিল কোথাও নারদা প্রসঙ্গ, যা নিয়ে এ পক্ষকে প্রশ্ন করলে পাল্টা তোপ দাগা যেত অপক্ষের দিকে। কিন্তু আজ হয়তো কোথাও তাল কাটার দিন ছিল। আজকে বিধানসভার বাইরে যখন এই প্রসঙ্গ উঠল, যখন সুকান্ত মজুমদার সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে দিতে ফিরহাদ হাকিমকে নারদা প্রসঙ্গে কথা জিজ্ঞাসা করা হলো, সেই সময় কি বললেন তিনি, শোনাবো। যে অন্যায় করেছে সে অন্যায় করেছে। আমার একটা কেস হয়েছিল, সেই জন্য আমি অ্যারেস্ট হয়েছিলাম। আমি হসপিটালে থাকিনি, আমি জেলে ছিলাম, কারণ আমাকে আদালত বলেছিল জেলে থাকতে, আমি জেলে ছিলাম। কিন্তু সেই কেসের ব্যাপারে বিরোধী দলনেতা অলরেডি বলে দিয়েছেন। এখানেও শেষ নয়, এর পরও কিছুটা অংশ আমি দেখালাম
বিধানসভার বাইরে আজকে ফিরহাদ হাকিমের বক্তব্যের, যদি পুরো অংশটা আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। এরপর যখন আবারও তাকে প্রশ্ন করা হয়, তিনি আবারও একবার দুবার নয় বেশ কয়েকবার বলেন যে বিরোধী দলনেতা এই বিষয়ে বলে দিয়েছেন, এবং শেষবার যখন তাকে প্রশ্ন করা হয় তিনি বলেন যে এটা বিচারাধীন বিষয়, আমি নিয়ে আর কোনো মন্তব্য করব না। বিরোধী দলনেতা কি এমন বক্তব্য রেখেছিলেন যে বিষয়ে কোথাও আজকে ফিরহাদ হাকিম তিনি বলেন যে যা বলার বিরোধী দলনেতা বলে দিয়েছেন? নারদা বিতর্কে ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী? কয়েকদিন আগে, গত সপ্তাহেও বলেছেন, গত মাসেও বলেছেন। কি বলেছিলেন বিরোধী দলনেতা? নারদা প্রসঙ্গে যখন পাল্টা এ পক্ষকে তোপ দাগার সময় এসছে, সেই সময় বিরোধী দলনেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ করেছিলেন। সেই সময় কি বলেছিলেন শোনাবো। ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম, সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিং এর মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, এটা সবাই জানে, এটা নিয়ে তো নতুন করে বলার কি। শুভেন্দু অধিকারী শুধুমাত্র 23 আগস্ট নয়, এর আগে 30 জুলাই এবং এর মাঝেও একাধিকবার বলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড পরিকল্পিতভাবে ওই স্টিং অপারেশন করিয়েছিলেন। তৃণমূলে যাদেরকে উনি পছন্দ করতেন না তাদেরই বেছে বেছে চক্রান্তে জড়ানো হয়েছে, এই বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী। আর এখানে কোথাও বড় প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারী সেদিন নাম না করে নারদার ষড়যন্ত্রকারী হিসেবে কার দিকে আঙুল তুলেছিলেন? আজকেই বা মেয়র ফিরহাদ হাকিম তিনিও কেন এই নারদা প্রসঙ্গে বিরোধী দলনেতা যা বলেছেন, যা বলার বলে দিয়েছেন, এই বক্তব্য কেন রাখলেন? কয়েকদিন আগে আমরা শুনেছিলাম পার্থ চট্টোপাধ্যায়, তিনিও কোথাও একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। শুধু তাই নয়, কোর্টের মধ্যেও তিনি বলেছিলেন যে সময় সব স্পষ্ট করে দেবে, কেউ পার পাবে না। তাহলে কি কোনো একটা জায়গায় কোনো সুতো রয়ে গেছে যা বিরোধী দলনেতার বক্তব্য এবং একই সঙ্গে আজকে ফিরহাদ হাকিমের বক্তব্যকেও জুড়ে দিচ্ছে? এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশানর চ্যাটার্জি, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক নির্মাল্য মুখার্জি এবং রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি। আমি এক এক করে আসি। আমি প্রথমেই প্রাথমিক বিষয় যেটা শুরু করেছিলাম কোথাও সম্মানহানির বিষয়, আমি সেটা নিয়ে নির্মালদা আপনাকে দিয়ে শুরু করি প্রথমে। কোথাও কি সত্যি সত্যি মনে হচ্ছে না যে দুর্নীতির ইস্যু, মানুষের ইস্যু, এগুলো কোথাও একটু হলেও সেকেন্ডারিতে চলে গিয়ে কোথাও হয়তো এই সময়ে দাঁড়িয়ে কে কত কার বিরুদ্ধে বেশি কাদা ছুড়বেন, ব্যক্তিগত আক্রমণ করবেন, সেই জায়গায় চলে গেছে? আজকে শুভেন্দু অধিকারী, আজকে ববি হাকিম একটা কথা প্রসঙ্গে বলছিলেন যে আমরাও কোথাও মধ্যবিত্ত বাড়ি থেকে এসেছি, সম্মান নষ্ট হলে সত্যি ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে। কোথাও কি মনে হচ্ছে না যে মানুষের জন্য যখন সত্যি সত্যি সময় গলা তোলার, প্রশ্ন করার, সেই সময় কোথাও প্রথম সারিতে চলে আসছে এই রাজনীতির যারা কারবারি, রাজনীতিকরা, তাদের ব্যক্তিগত আক্রমণ, কাদা ছোড়াছুড়ির বিষয়গুলো? নির্মালদা। না, সব থেকে যেটা মানে দুঃখজনক সেটা হচ্ছে যে তদন্ত সংস্থা নিয়ে যে ধরনের মন্তব্য আসছে, আমি যা মানে প্রথমে বিজেপির প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তদন্ত সংস্থাকে আক্রমণ করলেন। আজকে সুকান্ত মজুমদার যে ধরনের কথাবার্তা বলেছে, এগুলো দেখুন সাংবাদিক হিসেবে একেবারেই কাম্য নয় আমার কাছে। তার কারণ হচ্ছে তদন্ত সংস্থা কাজ করবে, একদম। আর কাদা করে ছোঁড়াছুড়ি কথা, মানে ওনারা পার্টি হয়ে যাচ্ছেন। এই পার্টি হয়ে যাওয়াটা, তদন্ত সংস্থা তো কোর্টের নির্দেশেই কাজ করছে, একদম। তাহলে সেখানে এত দল, এত আমি করে দেব, ঢুকিয়ে দেব, এগুলো তো কোনো অর্থ থাকে না। আর তার উপর সব থেকে বড় কথা, তাদের নিয়ে ঠাট্টা মশকরা করার কথা নয়। তার কারণ হচ্ছে যারা যে কাজগুলো করছে সেখানে তো 100-200 লোক তাদের সঙ্গে একসাথে কাজ করছে, প্রত্যেকে একেবারে খুব, যাকে বলে খুব সিনসিয়ারলি, খুব একেবারে নিজেকে লাগিয়ে দিয়ে কাজগুলো করছে এবং কোর্টের নির্দেশে কাজগুলো হচ্ছে। সেখানে এই ধরনের মন্তব্য খুব হালকা জিনিসগুলোকে লঘু করে দেওয়ার ব্যাপার হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন সাংবাদিক হিসেবে আমি যা দেখি সেটা হচ্ছে যে মমতা বিরোধী আন্দোলন সে অর্থে কিন্তু রাস্তাঘাটে আমরা কেউ দেখতে পাচ্ছি না। যে ধরনের আন্দোলন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখেছি, এবং আমি একটা জায়গায় লিখেওছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ বিরোধী নেত্রী থাকতেন তাহলে রাজ্যে আগুন জ্বলত। কিন্তু বিজেপির কাছ থেকে সত্যি কথা বলতে সেই ধরনের আন্দোলন আমরা এখনো অবধি দেখিনি। এবং সেইখানে দাঁড়িয়ে আমার যেটা আমরা এখন মানে বলা হচ্ছে যে ইডি সিবিআই হচ্ছে রিয়াল বিরোধী দল, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, সত্যিকারের যাদের নেমে লড়ার দরকার, সেই লড়াইটা আমরা এখনো দেখিনি। সেখানে এই ধরনের মন্তব্য মোটেই কাম্য নয়, খুব অনভিপ্রেত
এবং কাদা ছোঁড়াছড়ি। আজকে আমি জানি না এই যে হাকিম যাবেন কিংবা জেল হবে, এই ধরনের কথাবার্তার কোনো অর্থ হয় না। এতে করতে গিয়ে কি হয়, রাজনীতিবিদরা নিজেরা অজান্তে এটার সঙ্গে ইনভলভ হয়ে যায়। একদমই তাই। এবং যেটা একেবারেই মানুষের চোখে মোটেই ভালো নয়, যে এই যে বারবার তৃণমূল থেকে বলা হয় যেটা একটা নির্দেশ দিয়ে কাজ করছে, তারা একটা এজেন্ডা, পলিটিক্যাল এজেন্ডা নিয়ে এখানে ইডি সিবিআই কাজ করছে, সেইটা এই ধরনের মন্তব্য যদি বিজেপির থেকে আসে কিংবা ধরুন তৃণমূলও যদি করে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, দুজনেই ওই তদন্ত সংস্থার সঙ্গে একদম না, তদন্ত সংস্থা নিয়ে অনাস্থা বা সে ধরনের বিতর্কিত মন্তব্য একদমই করা উচিত। এই ঠাট্টা করার কোনো জায়গাই নেই। আমি এই জায়গা থেকে আসি, তদন্ত প্রক্রিয়া যেখানে আসছে, এখানে শঙ্কুদেব পণ্ডা রয়েছেন। আজকে ঘটনাচক্রে আমি কিছুক্ষণ আগে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে নারদার ইস্যু নিয়ে, সে বিষয়ে আজকে কোথাও শুভেন্দু অধিকারী এর আগে একটা কথা বলেছিলেন, কেডি সিং, ম্যাথু স্যামুয়েল, কি করা হয়েছে ষড়যন্ত্র। আজকে শুভেন্দু অধিকারী বললেন যে আজকে ববি হাকিম বললেন, ফিরহাদ হাকিম বললেন যে বিরোধী দলনেতা যা বলার বলে দিয়েছেন। শঙ্কুদেব পান্ডা, আপনি নিজে এই নারদা কাণ্ডের অন্যতম ভুক্তভোগী, কোথাও কাট করে আপনার নাম উঠেছিল, পরবর্তীকালে সেটা বাদ যায়। কোথাও কি সত্যি মনে হচ্ছে যে আস্তে আস্তে এই তদন্ত যত এগোচ্ছে, কোথাও আপনাদের দলের তরফ থেকে অনেক ধরনের মন্তব্য আসছে, তদন্তের ক্ষেত্রে অনাস্থা, দিলীপ ঘোষের বক্তব্য আসছে, সুকান্ত মজুমদারের আজকে ধরনের একটা বক্তব্য, কিন্তু এরপরও আমার আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন, কারণ যেহেতু নারদা কাণ্ডের মধ্যে আপনার নামও সেই সময় ছিল, পরবর্তীকালে বাদ গিয়েছে, সত্যি কি মনে হয় যে এই ধরনের কাণ্ডের সঙ্গে অভ্যন্তরীণ কোনো গন্ডগোল ছিল, কোনো কোন্দল ছিল? এবং একই সঙ্গে যে প্রশ্ন তা হচ্ছে যে এতে এই যে সম্মানহানির বিষয় বারবার করে বলা হচ্ছে, সেই সম্মানহানির মতো ঘটনা ঘটে? দেখুন, বিরোধী দলনেতা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে আজকে সমর্থন করেছেন ববি হাকিম। এই নারদা কাণ্ড সরাসরি নারদা কাণ্ডের টার্গেটে আমিও ছিলাম। আমার বক্তব্য, আমি আজকে এইখানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই স্মরণ করব, এখানে মনিদা আমাদের প্যানেলে রয়েছেন। এই নারদা কাণ্ডের সবথেকে বড় লস আমি ছাত্র নেতা হিসেবে বলছি সুব্রতদার চলে যাওয়া। সুব্রতদার ব্যক্তিগত কষ্টের জায়গা তৈরি হয়েছিল এই বিষয় নিয়ে। আমি নারদা কাণ্ডকে জাস্টিফাই করছি না, আদালতে বিচারাধীন বিষয় রয়েছে, কিন্তু কে করিয়েছিলেন, কেন করিয়েছিলেন, কোন ইন্টারেস্টে করিয়েছিলেন, সেটা খতিয়ে দেখতে হবে। এখানে তো ভারতীয় জনতা পার্টির কেউ এটা করেননি। যে করিয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের এমপি ছিলেন। অভিযোগ সরাসরি আঙুল উঠেছে। আজকে ববিদার মনে হয়েছে যে সামাজিক সম্মানের বিষয়, ববি হাকিম সেদিন কেন মন্তব্য করেননি, যেদিন সরাসরি আমরা তদন্ত ফেস করতে গেছিলাম বলে আমাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। একটা জেলার ছেলে, বাবা কাকা জ্যাঠাকেও পলিটিক্সে নেই বলে সরাসরি টার্গেট করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের যে এন্ডে এই ধরনের অপকীর্তি, কুকীর্তি, শ্রুট পলিটিক্স চলছে, সেই পলিটিক্স নিয়ে সেদিন কেন তিনি মুখ খোলেননি? আজকে নিজের পেটে ব্যথা হয়েছে বলে ওনার মনে হয়েছে, যাক দেরিতে হয়েছে, অন্তত বিলম্বিত বোধোদয় হয়েছে। কিন্তু আমার প্রশ্ন খুব নির্দিষ্ট। আমার প্রশ্ন হচ্ছে, ধরুন শুভেন্দু অধিকারী তো স্পেসিফিক্যালি বলছেন, শুভেন্দু অধিকারী তো নির্দিষ্ট করে অভিযোগ করছেন, বলছেন এটা স্ট্রিং অপারেশন নয়, এটা হচ্ছে কনস্পিরেসি। কে করেছেন আগে সেটা খতিয়ে দেখতে হবে। আমি আসবো শঙ্কুদেব, আমি এই জায়গা থেকে আসবো, কারণ মণিশঙ্কর চ্যাটার্জি এখানে রয়েছেন এবং একই সঙ্গে বৈশ্বনাথ চ্যাটার্জিও রয়েছেন, দুজনের কাছে আমি আসবো। তবে তার আগে, দুজনের কাছে আসার আগে এই মুহূর্তে আমরা কিছুক্ষণ ধরে যোগাযোগ করার চেষ্টা করছিলাম শুরু থেকেই। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন। সুকান্তবাবুর কাছে আমার খুব কয়েকটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে। সুকান্তবাবু, আজকে আপনার বিগত সময়ের যে বক্তব্য ববি হাকিমকে কেন্দ্র করে, ফিরহাদ হাকিমকে কেন্দ্র করে, আজকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে একটা একটা করে তার সবকটা বক্তব্যের জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। এবং তার প্রথম প্রশ্ন, খুব স্পেসিফিক প্রশ্ন, যে আপনি কিসের ভিত্তিতে, আপনি নিশ্চয়ই শুনেছেন ওনার কি বক্তব্য, কিসের ভিত্তিতে হঠাৎ করে ফিরহাদ হাকিমকে জেলে পাঠানোর মতো কথা আপনি বললেন, কিসের ভিত্তিতে, কোন ঘটনার প্রেক্ষিতে, কোন কেসের প্রেক্ষিতে? এবং তিনি এও বলেছেন যে আপনাদের হাতে কি কোনো ক্ষমতা রয়েছে, আপনাদের কাছে কি কোনো লিস্ট করা রয়েছে, তাহলে কি সেই লিস্টে কি তার নাম রয়েছে? তাহলে তিনি বলেছেন যে সুকান্তবাবুকে আপনাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে সুকান্তবাবু আমাকে বলে দিন যে কোন কেসে আমাকে তাহলে আপনি প্ল্যান করছেন যে আপনারা আমাকে ফাঁসাবেন, কোন কেসে, কি উত্তর দেবেন সুকান্তবাবু? দেখুন, গতকাল আমি একটি জনসভাতে বলেছিলাম যে দুজন ব্যক্তি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, তারা বারবার ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, এবং সেই জন্য একজন হেকিম সাহেবকে যদি পাঠানো যায় তাহলে পরে আর বারবার হসপিটালে আসতে হবে না, জেলের ভেতরেই ট্রিটমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। তো আমি সেখানে হেকিম সাহেবের কথা বলেছিলাম, এবং পশ্চিমবঙ্গে বহু হেকিম আছে, কিন্তু ববি হাকিম একজনই আছে। বাংলায় একটা কথা আছে, আপনারা ভালো জানেন, যে চোরের মন পুলিশ পুলিশ,
তো স্বাভাবিকভাবে তার মনে হয়েছে যে তাকে ভাসানোর কথা বলা হচ্ছে। চিন্তা নেই, তিনি যদি দোষী হন তাহলে পরে অবশ্যই তাকে জেলে যেতে হবে, যদি উনি দোষী না হয়ে থাকেন তাকে জেলে যেতে হবে না, ওনাকে টেনশন করার বা চিন্তা করার কোনো এখানে কারণ নেই। একটা বিষয় আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, কারণ হচ্ছে শুধুমাত্র গতকালের ওই হেকিমের দরকার তা নয়, এর আগে আমাদের কাছে বেশ কিছু বাইট এসছে, যেটা আমি কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম, সেটা মঞ্চ থেকে আপনি জিজ্ঞেস করছিলেন একটাই হাকিম আছে, কোন হাকিম, সেখান থেকে উত্তর আসছিল, দর্শক আসনে যারা ছিলেন তারা সেখান থেকে যে ববি হাকিম, ফিরহাদ হাকিম উত্তরগুলো আসছিলেন, তিনি বললেন যে এবার তাকেও তাহলে জেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সেই মন্তব্যের পরও প্রশ্ন উঠছে, তাহলে কি আপনারা কি এই তদন্তের সঙ্গে জড়িত? আপনাদের কাছে কি আদৌ এরকম কোনো ক্ষমতা রয়েছে যে কারা কারা জেলে যাবে বা কাদের উপর তদন্ত হবে? এই ধরনের বক্তব্যের তাহলে অর্থ কি সুকান্ত বাবু? সে তো জনগণ লোক জনসভায় বলছে, জনগণ কাউকে মনে করতেই পারেন তিনি চুরি করেছেন। আমরা তো এর আগে ছবি দেখেছি, এবং কোনো এক সময় আমি ফিরহাদ হাকিমের বক্তব্য শুনেছিলাম, তিনি কোনো একটা চাকরির জন্য একটা সুপারিশপত্র তৎকালীন সিপিএম এর কোনো একজন নেতার কাছে গেছিলেন, তিনি পাননি, তারপরে তিনি পলিটিক্সে যোগদান করেন। এই মুহূর্তে তার একদিনের রোজগার তার হলফনামা অনুসারে 37,000 রুপিজ অনলি, যেখানে বাংলার সাধারণ মানুষ 200 টাকার আশেপাশের মজুরি পাওয়ার জন্য জব কার্ড নিয়ে লাইন দেয়, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা দিয়ে মিছিল করতে বাধ্য হয়। তো স্বাভাবিকভাবে তিনি আগামী দিনে বলবেন তার এই সমস্ত সম্পত্তির মালিক তিনি কোথা থেকে হয়েছেন। যেভাবে অল্প সুকান্ত বাবু, আমার বিনীত প্রশ্ন যে আপনার সেক্ষেত্রে তো সেই সম্পত্তি নিয়ে মামলাও করা যেতে পারে। আমার বক্তব্য হচ্ছে সাম্প্রতিককালে যে দুর্নীতিগুলো নিয়ে আমরা সরব হয়েছি, বারবার করে প্রশ্ন উঠছে, সেই দুর্নীতি সংক্রান্ত কোনো বিষয়, কোনো কমিটির রিপোর্টে, কোনো কমিটির কোনো জায়গায় কোনো রেফারেন্সেও ববি হাকিম বা ফিরহাদ হাকিমের নাম নেই। তাহলে কি মনে হচ্ছে না যে আপনারা হঠাৎ করে যেভাবে এই অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যের সঙ্গে একই সারিতে ববি হাকিমের নামটা দিয়ে দিলেন, সেখান থেকে তার কোথাও সামাজিক সম্মানহানি হচ্ছে? ববি হাকিম তো নিজে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যদি সিদ্ধান্তে ভুল হয়ে থাকে তার দায় আমাদের সবার, মন্ত্রিসভার ক্যাবিনেটের সিদ্ধান্ত। তাহলে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটি যদি অবৈধ হয়, যে কমিটি এসএসসির উপরে গিয়ে বসানো হয়েছিল, যে কমিটিকে অবৈধ বলা হয়েছে, তাহলে মন্ত্রিসভার অন্যান্যরা কেন দায়ী হবেন না? এই প্রশ্নটা সবার প্রথমে আপনি উত্তর। নিঃসন্দেহে দায়ী হবে, সেই দায়টা তারা নিয়েছেন, কিন্তু তার জন্য তাকে জেলে পাঠানোর বন্দোবস্ত করতে হবে, বা যেটা বলছেন তিনি সামাজিকভাবে তাকে মেলাইন করা, তার সম্মানহানি করা, সেটা কি তাহলে কাঙ্ক্ষিত? মানে আমার এই প্রশ্ন এই কারণে হচ্ছে কারণ এই মুহূর্তে সবাই জেনারেলি সাধারণভাবে দুর্নীতির ইস্যু নিয়ে সবাই সরব হচ্ছেন সুকান্ত বাবু। এবং ফিরহাদ হাকিমের ক্ষেত্রে নিঃসন্দেহে উনিও বলেছেন, এটা আমরা সংবাদ মাধ্যমের তরফ থেকেও দেখেছি, একমাত্র ফিরহাদ হাকিমই বোধহয় যাকে ডাকার সময় বা যার যখন এই নারদকাণ্ডে যখন জেল হয়েছিল সিবিআই এর তলবের পর, একমাত্র তিনি কোথাও যিনি হাসপাতালে ভর্তি হননি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি তো আইনের জায়গাটাও রয়েছে। আজকে যে কিছু কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে, আইনের জায়গা থেকে তদন্ত চলছে, সেটা কোর্টের নির্দেশে হয়েছে। সেই জায়গা থেকে কোথাও কি মনে হয় না যে রাজ্যের প্রধান বিরোধী দল তারা মানুষের ইস্যু নিয়ে এবং যেটা কোর্টের বিচারাধীন বিষয় সেই বিষয় নিয়ে কথা না বলে তারা ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটছেন? এতে কি আদৌ বিরোধী দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে সুকান্ত বাবু? এখন বিরোধী দলের যারা নেতৃত্ব আছে তাদের সাথে আমাদের কারো ব্যক্তিগত শত্রুতা নেই, এবং আমি বলছি ফিরহাদ হাকিমের সাথে আমাদেরও কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু এই প্রশ্ন, উনি আত্মসম্মানের কথা বলছেন, একবার প্রশ্ন করেছেন সেই সমস্ত মা বাবাদের যাদের ছেলেমেয়েরা দিনের পর দিন চাকরি না পেয়ে বেকারত্বের হতাশায় নিমজ্জিত হচ্ছে, তাদের সম্মানটা কোথায় গেল? এই সরকার থাকার জন্য যে সমস্ত ছেলেমেয়েরা যোগ্যতা থাকা সত্ত্বেও গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রিতে 80%, 70% মার্কস থাকার পরেও যারা চাকরি পেলেন না, থার্ড ডিভিশনে পাশ করা ছেলেমেয়েরা টাকা দিয়ে চাকরি পেয়ে গেলেন, তাদের মান সম্মান কোথায় গেল? তাদের ব্যক্তিগত সম্মান কোথায় গেল? যারা আত্মহত্যা করতে বাধ্য হলেন, সম্মান নষ্ট হচ্ছে, তার জন্য তো মামলা হয়েছে সুকান্ত বাবু। এবং আমি যতদূর জানি, এখানে আমাদের সঙ্গে বাকি প্যানেলিস্টরা রয়েছেন, সেই সমস্ত মামলায় মূলত বাম আইনজীবীরা, মানে যারা অনেক আইনজীবী করেছেন তাদের মধ্যে অধিকাংশই তারা বামপন্থী, সেই আইনজীবীরা করেছেন। আমরা তো বিজেপির তরফ থেকে সেরকম কোনো চাকরি সংক্রান্ত মামলাও দেখতে পাইনি। তাহলে আমার প্রশ্ন খুব স্পেসিফিক, যে এই ধরনের যে দুর্নীতি নিয়ে তদন্ত চলছে, একদিকে গরু পাচার, একদিকে কয়লা পাচার, একদিকে চাকরি দুর্নীতি, তার মাঝখানে কোনো কমিটির দূর পর্যন্ত রিপোর্টে যার নাম নেই, তার নামে কি সত্যি ভাবে তাকে জেলে পাঠানোর হুমকি দেওয়া যায়? রাজ্যে বিরোধী দলের সভাপতি হিসেবে আপনার কি মনে হচ্ছে সেটা করা সম্ভব? আমি তো পরিষ্কার বলছি যে
তিনি যদি কোনো দোষ না করে থাকেন তাহলে তার ভয় পাওয়ার কারণ কি? তার কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই তো। তিনি কেন ভয় পাচ্ছেন? ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, এখন তো সেই প্রবাদ বাক্য সত্যি চোখের সামনে দেখতে পাচ্ছি। যদি তার কোনো দোষ না থেকে থাকে তার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাওয়ার বিষয় না, বোধহয় বিষয়টা বোঝাতে পারছি না। ভয় পাওয়ানোর ক্ষেত্রেও তো রাজনৈতিক দলের কোনো ভূমিকা থাকে না। সেক্ষেত্রে ভয় পাওয়ানোর ক্ষেত্রেও তো তদন্তকারী সংস্থা রয়েছে, কোর্টের নির্দেশ রয়েছে, মামলা রয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে ভয় পাওয়ানোর কোনো জায়গা থাকে কি? বোধহয় থাকে না। সুকান্ত বাবু, দেখুন মাননীয় প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেছিলেন কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবেন, মনে আছে তো আপনার? তখন প্রধানমন্ত্রীর সম্মানহানি হয়নি? ফিরহাদ হাকিমের সম্মান কি নরেন্দ্র মোদীর থেকে বেশি নাকি? মেনি পাকিস্তানের জনক হয়ে গেছেন বলে তার সম্মান প্রধানমন্ত্রীর থেকে বেশি? তখন তো আপনাদের প্রশ্ন করতে দেখিনি। না, প্রশ্ন সব জায়গা থেকে একই থাকে। সম্মান সবারই সম্মান। আমার বক্তব্য শুরু থেকে একই জায়গায় ছিল যে তথ্য প্রমাণ ছাড়া যদি কোনো কমিটির বা কোনো জায়গা থেকে তদন্তে নাম না আসে, আর যদি বারবার আপনারা নারদা প্রসঙ্গ তুলছেন, সেক্ষেত্রে নারদার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উঠে আসে, তো সেক্ষেত্রে সম্মান তো সবারই একই থাকবে। আমার বক্তব্য হচ্ছে কোথাও মনে হচ্ছে না রাজ্যের বিরোধী দলের সভাপতি হিসেবে যে মুহূর্তে সত্যি মানুষের পাশে থেকে দুর্নীতির হয়ে সওয়াল করা দরকার, সেক্ষেত্রে তার বাইরে গিয়ে, সেই লিস্টের বাইরে গিয়ে এমন কোনো নাম যদি রাজ্যের বিরোধী দলের সভাপতি তার মুখে চলে আসে, সেখানে কোথাও দলের ভাবমূর্তি বা সেই দলের রাজনৈতিক উদ্দেশ্য, এজেন্ডা নিয়ে প্রশ্ন উঠে যায়। এটা মনে হচ্ছে না সুকান্ত বাবু? আমাদের দলের ভাবমূর্তি নিয়ে রিপাবলিককে চিন্তা করতে হবে না। আচ্ছা, তার জন্য বিজেপি যথেষ্ট আছে, ঠিক আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেসের সাধারণ বিধায়করা নামের লিস্ট দিয়েছেন চাকরির জন্য, আপনার কাছে কি 100% কারেক্ট ইনফরমেশন আছে বা তথ্য আছে যে ফিরহাদ হাকিম কোনো লিস্ট দেননি চাকরির আপনার জন্য? কাছে সঠিক আপনি ইনফরমেশন কিভাবে আছে? সাংগুইন হচ্ছে? আপনার কাছে সঠিক আমার কাছে কি ইনফরমেশন আছে? আমার কাছে কি ইনফরমেশন আছে আমি মিডিয়াতে বলবো কেন? সেই ইনফরমেশন আমি সঠিক জায়গায় পৌঁছে দেবো সেই ইনফরমেশন। আমি সঠিক জায়গায় সেই ইনফরমেশন পৌঁছে দেবো। না, আপনি এই নিয়ে কোনো জনস্বার্থ মামলা করেছেন কি? আমি সঠিক জায়গায় ইনফরমেশন পৌঁছে দেব। জনস্বার্থ মামলা আরো হবে, প্রচুর হবে, বাকি আছে। ফিরহাদ বাবু যে ডিপার্টমেন্টের মিনিস্টার, সেই ডিপার্টমেন্টেও জনস্বার্থ মামলা হতে পারে। অপেক্ষা করুন না, এত অধৈর্য হচ্ছেন কেন? এপিসোড তো সবে শুরু হয়েছে, ওয়েব সিরিজ সবে শুরু হয়েছে। বেশ আপাতত অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। যদিও প্রশ্ন করলে সমস্যা হয়, আমি আবারও শুরু থেকেই বলি যে সোজাসুজি প্রশ্ন করলে একটু সমস্যা হয়, কিন্তু কিছু কিছু বিষয়তে প্রশ্ন করতে বাধ্য আমরা, কারণ এটাই আমাদের দায়বদ্ধতা, এই প্রশ্নগুলো করা জরুরি। একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। প্রত্যেকের কাছে প্যানেলিস্ট যারা রয়েছেন তাদের কাছে সময় একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। কিছুক্ষণ আগেই বলছিলাম যে তাহলে আজকে এই জায়গা থেকে যে বিষয় নিয়ে কিছুক্ষণ আগে আমি শঙ্কুদেবের কাছেও গেছিলাম, একটা ছোট্ট প্রতিবেদন একবার দেখিয়ে নেবো, তারপর ফিরে আসবো এই আলোচনার সঙ্গে যে বিষয়টা কোথাও চলে আসছে, যে বিষয়গুলো নিয়ে কোথাও আরও একবার স্পষ্ট হচ্ছে আজ থেকে বেশ কয়েক বছরের পুরনো সেই নারদা কাণ্ড। একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে ফিরে আসছি, প্রত্যেকের কাছে সঙ্গে থাকুন। নিয়োগ দুর্নীতিতে ষড়যন্ত্রের তত্ত্ব আওড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের বর্ষিয়ানি রাজনীতিবিদ বিপাকে পড়ে বেশ কয়েকবার ষড়যন্ত্রের কথা বলেছেন। এমনকি আদালতে দাঁড়িয়েও বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেউ পার পাবে না, সঠিক সময়ে সব প্রমাণ হবে। কি ইঙ্গিত করতে চেয়েছিলেন পার্থ? তাহলে কি দলের কারোর বিরুদ্ধে ছিল তার অভিযোগ? আজ আবারও সেই একশো। সুকান্ত ফিরহাদ জেল তরজার মধ্যেই নারদ প্রসঙ্গে আচমকাই কোথাও তাল কাটল বিধানসভার বাইরে। নারদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দুকে পাল্টা আক্রমণের পথে না হেঁটে হঠাৎই বিরোধী দলনেতাকে সমর্থন করে বসলেন ফিরহাদ হাকিম। যে অন্যায় করেছে সে অন্যায় করেছে। আমার একটা কেস হয়েছিল, সেই জন্য আমি অ্যারেস্ট হয়েছিলাম। আমি হসপিটালে থাকিনি, আমি জেলে ছিলাম, কারণ আমাকে আদালত বলেছিল জেলে থাকতে, আমি জেলে ছিলাম। কিন্তু সেই কেসের ব্যাপারে বিরোধী দলনেতা অলরেডি বলে দিয়েছে। হঠাৎ বিরোধী দলনেতার কথাতে শিলমোহর। কি এমন বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাকে সমর্থন জানালেন ফিরহাদ হাকিম? ও ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম, সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিং এর মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, সবাই জানে। এটা নিয়ে তো নতুন করে বলার কি। সাম্প্রতিক সময়ে একবার দুবার নয়, বেশ কয়েকবার এই অভিযোগ করেছেন শুভেন্দু। আর তারপরেই আজ ফিরহাদ হাকিমের বক্তব্য। হিন্দিতে একটা বহুল জনপ্রিয় কাহাওয়াত আছে, সমঝদারোं के लिए इशारा ही काफी है।
যে অন্যায় করেছে সে অন্যায় করেছে। আমার একটা কেস হয়েছিল, সেই জন্য আমি অ্যারেস্ট হয়েছিলাম। আমি হসপিটালে থাকিনি, আমি জেলে ছিলাম, কারণ আমাকে আদালত বলেছিল জেলে থাকতে, আমি জেলে ছিলাম। কিন্তু সেই কেসের ব্যাপারে বিরোধী দলনেতা অলরেডি বলে দিয়েছে। রিপাবলিক বাংলা। যদি এই ঘটনার পরেও তাকে পাল্টা প্রশ্ন করলে তিনি বলেন যে যেখানে নিঃসন্দেহে ভাইপো বা অভিষেক ব্যানার্জির নাম করে কোথাও তোপ দেখেছিলেন সেই সময় শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি পাল্টা প্রশ্ন করলে ববি হাকিম তিনি পরে বলেন যে যদিও এটা আমি বিশ্বাস করি না, কিন্তু তার আগে তিনি বলেছিলেন যে বিষয়ে বিরোধী দলনেতা যা বলার বলে দিয়েছেন। এই জায়গা থেকে আমি আরও একবার আসবো, যারা যারা রয়েছেন, শঙ্কুদেব পান্ডা রয়েছেন, এর পাশাপাশি বৈশানা চ্যাটার্জি রয়েছেন, নির্মলা মুখার্জি রয়েছেন, মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন। মণিশঙ্কর চ্যাটার্জি এবং বৈশানা চ্যাটার্জির কাছে আসি। বৈশানরদা, কোথাও কি সত্যি মনে হচ্ছে দলের মধ্যেই কোথাও সেই গুপ্ত ছোড়াটা রয়েছে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সামনে প্রকাশ পাওয়ার? বারবার ষড়যন্ত্রের তত্ত্ব রাজ্যের হেভিওয়েটদের মুখে, বারবার কোথাও একটা অন্যদিকে ইঙ্গিত। কিসের ইঙ্গিত এটা বৈশানরদা? আপনি আপনার মতো করে ভাবছেন, আপনার ভাবনার সাথে আমি ভাবার কি, দলে হেভিওয়েটরা বলছে জ্যোতিষ টাইপের কথাবার্তা হয়ে যাচ্ছে, মানে কি হতে কি হলে এত জ্যোতি আর হয়তোর উপরে তো আমি বলতে পারবো না। তবে আমি এইটা বুঝলাম না, সুকান্ত বাবুর একটা ইন্টারভিউ আপনি দেখাচ্ছিলেন যে তদন্ত যেন মনে হচ্ছে সিবিআই চালাচ্ছে না বিজেপি চালাচ্ছে না ইডি চালাচ্ছে। বিজেপির উনি রাজ্য সভাপতি, যদিও অভিজ্ঞতা খুবই কম, 3-4 বছর বোধহয় পলিটিক্স করছেন, এমপি একটা হয়ে গেছেন, এবং উনি যেভাবে ছুঁড়ে ছুঁড়ে কথা বলছিলেন, মানে অহংকারের একটা প্রকাশ পাচ্ছিল, বিরাট একটা অহংকারের প্রকাশ পাচ্ছিল। আরে সবাই তো দেখলো, এটাই আপনার প্রবলেম। প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পরানো, এটা হচ্ছে অহংকার। প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবো, এটা হচ্ছে অহংকার। তরিকাটাই হলো অহংকারের। কেউ একটা নাম করেনি, অভিযোগ করেছেন, আপনার রাতে ঘুম হচ্ছে না। পৃথিবীতে হাকিম একজনই আছেন নাকি? আপনার এত খারাপ লাগছে? পৃথিবীতে কি একজন হাকিম আছে? আপনি নম্বর পাবেন, পৃথিবীতে কি একজন হাকিম আছে? আমার নম্বর বেশি, আমি ডিসটিংশন নিয়ে পাস করি, আপনি পাস করতে পারছেন না। পার্থ চ্যাটার্জি তিনিও বললেন ষড়যন্ত্রের তত্ত্ব। এর আগে আমরা বিভিন্ন সময় ষড়যন্ত্র শুনেছি, কুণাল ঘোষ সেটাকে মান্যতা দিলেন যে হ্যাঁ উনিও ষড়যন্ত্র করেছেন, ওনার সঙ্গে ষড়যন্ত্র হতেই পারে। আজকে কোথাও কলকাতার মেয়র তিনিও বলেন এই বিষয়ে যা বলে বিরোধী দলনেতা বলে দিয়েছেন। বিরোধী দলনেতা কি বলেছেন সেটা আমরা শুনেছি। ম্যাথু স্যামুয়েল এবং কেডি সিং এর সঙ্গে কে যোগাযোগ করেছেন, কিভাবে করা হচ্ছে, আমি একবার মণিশঙ্কর বাবু আপনার কাছে আসবো। ওটাই বিজেপি ষড়যন্ত্র, বিজেপি ষড়যন্ত্র। এই সময় দাঁড়িয়ে সাদা কোনটা কালো কোনটা সবটাই গুলিয়ে যাচ্ছে। আমি এই বিষয় নিয়ে পরবর্তীকালে নির্মলতার কাছেও আসবো। সত্যি কি কোথাও 5 লাখ, কোথাও 3 লাখ, এইটুকু টাকা ক্যামেরার সামনে দিয়ে কোথাও কি সত্যি মনে হচ্ছে যে এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল সেই সময়? না হলে এই ধরনের ট্র্যাপ কোথাও বানানো হতো না? মণিশঙ্কর বাবু, দেখুন, আমি একটা জিনিস বিষয়ে খুব অবাক হই। মানে প্রথম কথা হচ্ছে, আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে এটা অভিষেকের একটা ষড়যন্ত্র, বা অনেকেই বলছেন ষড়যন্ত্র, আপনিও বলছেন, কেউ কেউ বলছেন অভিষেকের যদি ষড়যন্ত্র হয়। আমি জানি না, ষড়যন্ত্র হতেও পারে, পরবর্তীকালে প্রকাশ হতেও পারে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমি যতদিন নারদা মামলাটা স্টাডি করেছিলাম, নারদা মামলাটায় কেউ যদি ষড়যন্ত্র করে থাকে তাহলে তিনি ইনিশিয়েটিভ নিতেন এদের এগেনস্টে একটা মানে মামলা হওয়ার, ইনভেস্টিগেশন হওয়ার, অ্যারেস্ট হওয়ার, মিডিয়া হওয়ার, কিন্তু তাদের তরফ থেকে কিন্তু কোনো রকম দেখিনি। দেখেছি কি যে বিজেপির একটা অফিস থেকে একটা স্ক্রিনে দেখানো হলো, বিজেপির থেকে একটা কোর্টে মামলা করা হলো, মামলা করার পর সেটা তদন্ত শুরু হলো, তদন্ত শুরু হওয়ার পরে এমন মনে হলো যে পৃথিবীতে এই একটা মামলা যেটা একদম শেষ দিকে ছাড়বে এবং খুব তাড়াতাড়ি সেটা নিষ্পত্তি হবে। জাস্টিস মঞ্জুলা চেল্লুর এমনভাবে তিনি সেটা করলেন, সেটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যখন তাদেরকে অ্যারেস্ট করা হলো তখন দেখা গেল যে ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাদেরকে অ্যারেস্ট করা হলো, এবং তাদেরকে অ্যারেস্ট হওয়ার পরে জজ সাহেব তাদের জামিন মঞ্জুর করলেন এই কারণে যে বিচার প্রক্রিয়া যে তদন্ত সেটা কমপ্লিট হয়ে গেছে। সেটা আবার হাইকোর্ট থেকে স্টে দিয়ে তাদেরকে আবার জেলে ঢোকালো। কী কারণে না, মমতা ব্যানার্জি যখন অ্যারেস্ট হয়েছিলেন নিজাম প্যালেসে গেছিলেন বলে। আচ্ছা, আমি একটা জায়গায় অ্যারেস্ট হলাম, কে এলেন বা কে গেলেন তার জন্য আমার উপর অবিচার হবে? আমি জামিন পেতে পারি কি পারি না, দ্যাট ইজ, সেটাই তো বিষয়। তারপরে পেয়েছি জামিন। কিন্তু একটা বুঝুন, আজকে যে সুকান্তবাবু যে বলছেন এটা তো দুটো দিক, একটা সামাজিক দিক, একটা আইনের দিক। আজকে সুকান্তবাবু যেভাবে ফিরহাদ হাকিমের এগেনস্টে বলছেন, আমি জানি না ফিরহাদ হাকিম
ভবিষ্যতে দেখা যাবে দোষী বা নির্দোষীরা পরে ব্যাপার। সেটা পরে, সেটা আজকে আইনের যদি বিষয়, আমাকে সেটা বলে আইনের বিষয়। মণিশঙ্কর বাবুর এগেইনস্ট একটা সিবিআই তদন্ত শুরু হবে, কাল থেকে আমার কিন্তু ঘুম উড়ে যাবে। যার জন্য কিন্তু 2-3জন নারদা মামলা থেকে যাদেরকে অভিযুক্ত করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের কিছুটা মৃত্যুর কারণ হচ্ছে এই মামলাটা। আপনি কি সুব্রত আমি মুখার্জি সুব্রত মুখার্জি বলছি স্পেসিফিক্যালি। ওয়েবসাইট থেকে কেন মুছে দেওয়া হলো? সুব্রত মুখার্জি অসুস্থ পড়েছিলেন। আপনি আমরা তিনি অসুস্থ পড়েছিলেন। Exactly, আমি সুব্রতকে বলছি শুভেন্দু অধিকারী যে- ছবি কেন মুছে দেওয়া হয়েছে? রাহুল অপারেশনে আবার বড় বড় কথা। শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র হাতে আপনার করতে হয়েছে। আজকে সেই ছবি কেন মুছে দেওয়া আপনারা হয়েছে? ষড়যন্ত্র করেছেন। বিজেপি কেন মুছে দিয়েছে? শুধুমাত্র তার পার্টি internal অফিসে রাজনৈতিক স্বার্থের শুভেন্দু জন্য। অধিকারী টাকা নিচ্ছে। আগে বলুন, এই ছবি কেন মুছে দেওয়া হয়েছে? কেন মুছে দেওয়া হয়েছে? বলুন। কেন মুছে দেওয়া হয়েছে? শঙ্কুদেব, আপনি আপনাকেও দেখা বলবেন, আপনি গেছে। বলবেন 30 সেকেন্ড শঙ্কুদেব বলুন আপনি যে কেন বেছে বেছে শুধুমাত্র কিছু শ্রেণীর নেতা মন্ত্রীর তাহলে সেক্ষেত্রে করা হলো। আপনি যদি বলেন যে রাজনৈতিক উদ্দেশ্য, এই রাজনৈতিক উদ্দেশ্যের কি কারণ ছিল বলুন শঙ্কুদেব। শুনুন, আমি প্রথমেই একটা কথা খুব স্পেসিফিক্যালি বলতে চাই যে ববি হাকিমের বক্তব্য যদি পুরোটা শোনেন, উনি নিজেই বলেছেন যে উনি অলরেডি বেলে রয়েছেন। এখন ওনাকে নাম করে সরাসরি আমাদের প্রেসিডেন্ট তো বলেছেন, হাকিম বললেই যদি আমার ঘাড়ে টেনে নিতে হয় তাহলে লোকে বুঝবে কোনটা ফ্যাক্টর কোনটা নয়। আপনারা তো কিছু যদি না করে জানাতে ভয় কেন? 30 সেকেন্ডে আমি বলবো না, আপনি বলবেন, তাহলে আবার 30 সেকেন্ড নেবো। না, একটু বলতে দিন, আমি আপনার কাছে আসছি আবার। নারদ কাণ্ডেরই প্রশ্ন করেছিলাম শঙ্কু। উনি না চুপ করলে বলবো কি করে? প্লিজ বলুন, তাহলে আপনি বলুন, যতবার চিৎকার করবেন প্লিজ আপনি বলুন। আমি না হলে প্রত্যেককে সময় দিতে পারবো না, প্লিজ শেষ করুন প্লিজ। ধন্যবাদ। দেখুন, নারদ কাণ্ড নিয়ে আমাদের খুব নির্দিষ্ট করে বক্তব্য আছে। এখন যারা টাকা নিয়েছেন আইনে, নির্দিষ্ট আইনে তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়ার হবে, কিন্তু এটা খতিয়ে দেখা দরকার যে কে এই নারদ কাণ্ডটা করালেন, কে ইনিশিয়েট করেছেন, এর পিছনে মাথা কি ছিল, তার পিছনে নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল যাতে প্রমিনেন্ট লিডাররা তার জায়গা থেকে সরে চলে যায়। কিন্তু এটাও তো ববি হাকিম মনের কষ্ট থেকে সব বলেছেন, কিন্তু এটা বলতে পারেননি যে তার দল থেকেই লাস্টবার তিনি মেয়র হবেন না, এর জন্য অনেকে কোমর বেঁধে নেমে পড়েছিলেন। ববি হাকিমের এই কষ্টটা ববি হাকিম আজকে প্রায় বলে ফেলেছেন। এখন আপনারা যতটা এটা নিয়ে সবাই পড়েছে, সবাই জানেন তৃণমূল আগে তো ছিলেন। কোন তৃণমূল? যে তৃণমূলের আপনারা দিলীপ ঘোষকে যাকে নেতা হিসেবে মনে করেন, দিলীপ ঘোষকে তৃণমূল না না, বৈশাখদা, তৃণমূল দুখানা হয়ে গেছে এখন, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল। কোন তৃণমূল সেটা স্পেসিফিক করতে হবে আপনাদেরকে। বলুন কোন তৃণমূল? যেখানে রাত্রিবেলা থাকতেন সেটা কার তৃণমূল? ভবনে তাকে কি সরানোর ব্যবস্থা করেছেন? কার তৃণমূল? যেখানে আরে হাসছেন কেন? যে পাল্টা খেলেন সেই পাল্টে শুধু বলছেন। হাসছেন কেন? বৈশাখদা, একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নজর রাখে এই মুহূর্তে। ফের পার্থ চ্যাটার্জিকে জেরা ইডির, জেলে 2 ঘন্টা পার্থ চ্যাটার্জিকে জেরা করা হলো। এবং যে খবর পাচ্ছি আমরা এই মুহূর্তের ব্রেকিং নিউজ, তা হলো অর্পিতার বয়ান মেলাতে পার্থকে জেরা। অর্পিতা মুখার্জি ইতিমধ্যেই চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন, সেই বয়ান মিলিয়ে দেখার জন্য জেলেতেই প্রায় 2 ঘন্টা জেরা করা হলো পার্থ চ্যাটার্জিকে। ইডি জেরা করলো প্রায় 2 ঘন্টা। পাশাপাশি যেখান থেকে বারবার করে বলছিলাম আমরা যে রাজনৈতিক কোথাও কাদা ছোড়াছুড়ির জায়গাতে আসছে কি, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করব, কারণ আরো একটা বক্তব্য সামনে চলে এসেছে, তা নিয়ে আমি আসবো নির্মল মুখার্জি তার কাছে। তবে সময় আর একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমি জাস্ট একটা লাইনেই শেষ করবো এই ডিবেট, উত্তর নেব যে সত্যি সত্যি তাহলে কি মানুষের ইস্যুগুলো পিছনের সারিতে, আর রাজনৈতিক কোন্দল, রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক কাদা ছোড়াছুড়িগুলো প্রথম সারিতে? নির্মলদা, এক লাইনে। না, তদন্ত সংস্থাতে কোনোভাবেই ইনভলভ করা উচিত নয় রাজনীতিবিদদের, তাহলে তার পার্শিয়াল হয়ে যায় জিনিসটা, এটা এক নাম্বার এক। দ্বিতীয় কথা, আমি জানি না সুকান্তবাবু আপনাকে অনেক কিছু বললেন, সুকান্তবাবু 10 জন হাকিম পদবি দেওয়া লোকের নাম বলতে পারবেন কিনা? উনি ববি হাকিমের কথাই বলেছেন। বৈশাখদা, এক লাইনে। আসলে সুকান্ত বাবুর অভিজ্ঞতা খুব কম, উনি যা বলছেন আমি শুধু কয়েকটা আপনাকে নাম বলছি, এদের তদন্তটা কোথায় আছে বলতে পারবেন? হ্যাঁ, দিলীপ ঘোষের 3 বছরে 3,711, সৌমিত্র গার 5,400। আমার কথা হচ্ছে যে মামলাগুলো যেগুলো হচ্ছে সেই মামলাগুলো মমতা ব্যানার্জিও বলেছেন এবং ফিরহাদ হাকিমও বলেছেন যে এটা শেষ করুন, যে কোনো একজনকে অ্যারেস্ট করলাম মানে সে তো দোষী হলো না, সেটা একটা দিক, মামলাগুলো শেষ করে দেখান। আর আরেকটা জিনিস বলবো যে মানুষ চাই যে কে কাজ করছে,
মানুষ চাই যে পশ্চিমবঙ্গে কে কাজ করছে, কে জেলে গেল সেটা নিয়ে ভাবছে না। আমি একদমই তাই। তার লাস্টের ভোটগুলোতে দেখলাম যে কে কাজ করছে, কে ঠিক কথা বলছে, মানুষ কিভাবে দেখা যাক। উপকৃত হচ্ছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠে যায় যে ভোটগুলো বা নিরপেক্ষভাবে সত্যি হচ্ছে কি, সেই প্রশ্নটাও তো ওঠে। আপাতত অনেককে ধন্যবাদ, ডিবেট শেষ করছি এখানেই, কিন্তু এই প্রশ্নটা রেখেই শেষ করলাম। তাহলে মানুষের স্বার্থে দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠুক, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক কাদা ছড়াছড়ি আর কতদিন? সবাই সবকিছু দেখছেন, সবাই সবকিছু বুঝছেন, রাজনীতির কারবারিরাও একটু সামলে যান, একটু শুধরে যান। এবার সময় এসছে, সময় দেবে আর একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।